সিরিজের তৃতীয় ওডিআইয়ে আফগানিস্তানের কাছে ২০০ রানে হেরেছে বাংলাদেশ দল। প্রথমবার আফগানিস্তানের বিপক্ষে ওডিআইয়ে হোয়াইট ওয়াশ হলো টাইগার। আমার সাথে রয়েছেন হাসান মাহাদি। মাহাদি, বাংলাদেশের ক্রিকেটের জন্য একটা কালো দিন আমি বলতে পারি যে আফগানিস্তানের কাছে প্রথমবার ওডিআইয়ে হোয়াইট ওয়াশ হয়েছে বাংলাদেশ। সেই জন্য আপনার সাথে কথা বলার আগে আমার মনে হয় যে ৩০ সেকেন্ডের নীরবতা পালন করা উচিত। নীরবতা পালন। বাংলাদেশ ক্রিকেট যেই পথে হাঁটছে তাতে বাংলাদেশ ক্রিকেটকে অন্তর দিয়ে ভালোবাসা যে কিছু পাগল মানুষ আছে না, এই দেশের ম্যাক্সিমাম মানুষ এই দলটাকে যেভাবে ভালোবাসে তারা এইভাবে নীরব হয়ে যাচ্ছে দিনের পর দিন, একের পর এক। এই যেভাবে এক একটা সিরিজ যায়, বাংলাদেশ দলের পারফরমেন্স প্রত্যেকটা ম্যাচে নিচের দিকে যেতে থাকে, ডেক্লাইন করতে থাকে। এই কারণে প্রচণ্ড ভালোবাসা নিয়ে যারা একটা সময় ক্রিকেট দেখতেন, যারা একটা সময় ক্রিকেটকে ওন করতেন, তারা এখন অনেক বিরক্ত হয়ে উঠেছে। বিরক্ত না, তারা বাংলাদেশের খেলা দেখতে চায় না। আমি আমাদের প্রফেশনের কারণেই তো আমরা এগুলো নিয়ে সব সময় থাকি। এটা আমাদের রুটি। আমাদেরকে কষ্ট করে কাজগুলো করতে হয়, পুরো খেলাটা আমাদের কষ্ট করে দেখতে হয়, কারণ আমরা এই খেলার একটা অ্যানালাইসিস করব, আমরা এই খেলা নিয়ে একটা রিপোর্ট করব, আমরা এই খেলা নিয়ে একটা কন্টেন্ট বানাবো। আমরা না বিপাকে আছি, আমাদের বাধ্য হয়ে কাজগুলো করতে হয়। যাদের এটা বাধ্য হওয়ার ব্যাপার না, যারা এটা ভালোবেসে দেখে, যারা ভালোবেসে বাংলাদেশ দলকে সাপোর্ট করে, তারা এত বেশি প্রত্যাখ্যাত হয়েছে, তারা এত বেশি কষ্ট পেয়েছে, তারা এত বেশি প্রত্যাখ্যাত নাকি প্রতারিত বলবেন? আমি প্রতারিত শব্দটা প্রতারিতই বলতে পারি, ডিচ করে, বাংলাদেশ ক্রিকেট দল তাদেরকে ডিচ করেছে। সেই জায়গা থেকে আমি বলতে পারি যে এইটা এখন বাংলাদেশ ক্রিকেট ফ্যানদের জন্য, টাইগার ক্রিকেট ফ্যানদের জন্য একটা ভীষণ রকমের লেজেগোবের অবস্থা তৈরি করে ফেলেছে যে আমরা কেন বাংলাদেশ ক্রিকেটকে দেখব, যেই জিনিস দেখতে বসলে মনের মধ্যে আনন্দ আসে না, যেখানে দলটা এরকম অসহায় আত্মসমর্পণ করে। আফগানিস্তানের মতো দলের কাছে আপনি 3টা ম্যাচ হেরেছেন, একটা ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা তো করতেই পারেন নাই। আফগানিস্তানের করে 190 রান, আবু জায়েদ স্টেডিয়ামে পার স্কোর 265 প্রথম ইনিংসের, সেটা চেস ডাউন করা তো দূর কি বাদ। আপনি আউট হয়ে গেছেন 109 রানে, অল আউট, এবং টানা 2টা ম্যাচেই বাংলাদেশ 30 ওভারের মাঝে অল আউট হয়েছে। এক্স্যাক্টলি। এবং এই ম্যাচে কি হয়েছে, 27 ওভার সামথিং, 27 ওভার 3 বল খেলেছে বাংলাদেশ দল, 100 রান করতে পারে নাই। 93, আগের ম্যাচে তবু 109 ছিল, এটা 93। কত রানের টার্গেট আপনি ব্যাট করতে গিয়েছেন? 294 রানের টার্গেটে। আগের ম্যাচ দেখে মনে হয়েছে বাংলাদেশ 300 রানের টার্গেটে ব্যাট করতে গিয়ে তাড়াহুড়া করে 109 রান অল আউট, কিন্তু ওই সময় লক্ষ্যমাত্রা ছিল 190। আর এই ম্যাচে 293। আমি নাইম শেখের ব্যাটিং দেখে আমার কাছে মনে হয়েছে যে নাইম শেখ টেস্ট ম্যাচের জন্য নেমেছেন। কত বল? আমি 24 বলে 7 রান। আমি একটু দেখে চেক করে বলি যেন ভুলভাল না হয়ে যায়। কি করেছেন তিনি 24 বলে করেছেন 7 রান। এবং তার খেলার অ্যাপ্রোচ দেখেন, তার বডি ল্যাঙ্গুয়েজ দেখেন, দেখে মনে হয়েছে যে নাইম শেখকে কেউ ঘুম থেকে টোকা দিয়ে জাগিয়ে বলেছে, আসো, আমাদের প্লেয়ার নাই, নামো, খেলো। আমাদের সনি এর চেয়ে ভালো খেলবে, আমি শিওর। মাহাদি ক্রিকবাজের কমেন্ট্রি আমি দেখছিলাম, তাদের কমেন্ট্রিতে বলছে যখন নাইম শেখ আউট হয়ে গেল, ব্লেসিং ফর বাংলাদেশ। ব্লেসিং ফর, অবশ্যই হাঁসফাঁস করছিলেন। ওনাকে দেখে মনে হচ্ছে যে এই কষ্টটা নিতে পারছে না, সহ্য করতে পারছে না। এক ধরনের যন্ত্রণা হয় না, প্রচণ্ড ব্যথায়, হ্যাঁ, তখন সেই ব্যথার যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য তিনি ছটফট করছিলেন। এবং সেই ছটফটানি ফাইনালি আই থিঙ্ক আজমতুল্লাহ ওমর যাই তাকে মুক্তি দিয়েছেন যে না ভাই, তুই এখন আউট হয়ে চলে যা। ক্রিকবাজ লিখেছে ব্লেসিং ফর বাংলাদেশ, তিনি আউট হয়ে গেছেন। হাসান মাহাদি, টি-20 সিরিজে তাও আমরা দেখেছি যে বাংলাদেশ টি-20 সিরিজের গল্প না বলছি আনোয়ার হোসেনের স্মৃতি ফিরিয়ে এনেছিল বাংলাদেশের জন্য। আনোয়ার হোসেনকে মেরে তাকে একদম কয়েকবার কবরে শুইয়ে দেওয়ার কাজটা হয়েছে, এভাবে কোনো সন্দেহ নাই। আনবিলিভেবলি এই কাজটা হয়েছে। আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশ দলকে কি আসলেই বিশ্বকাপে কোয়ালিফাই করার জন্য কোয়ালিফায়ারই না খেলতে হয়? না খেলতে হয় কি, আবার না খেলতে হয় কি? যেই প্রসেসে বাংলাদেশ দল যাচ্ছে তাতে কোয়ালিফায়ার খেলতেই হবে। কোয়ালিফায়ার খেলতেই হবে। যেই অবস্থা যেইভাবে হচ্ছে, আপনি দেখেন প্রথম ম্যাচের তুলনায় দ্বিতীয় ম্যাচে বেশি খারাপ, দ্বিতীয় ম্যাচের তুলনায় তৃতীয় ম্যাচে দিনে দিনে আরো খারাপ হচ্ছে। হ্যাঁ, এত ডেক্লাইন হচ্ছে। এবং মেহেদী হাসান মিরাজ, তার ক্যাপ্টেন্সি সম্পর্কে কি বলবেন? 10 ম্যাচে তিনি মাত্র একটা ম্যাচ দ্বিতীয় জেতাতে পেরেছেন বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজ হচ্ছে সেই ক্যাপ্টেন
মেহেদী হাসান মিরাজ হচ্ছে সেই ক্যাপ্টেন। বাংলাদেশ ক্রিকেট দলে একটা ভাই কালচার ছিল একটা সময়, ভাই কালচার। সেই ভাই কালচার চর্চা করে একটা দল হয়েছে। এখন ভাই কালচারের চর্চাটাই দলে আছে। আপনি ক্যাপ্টেন, আপনি 10 ওভার বোলিং করবেন, ভালো করেন আর মন্দ করেন, আপনি ক্যাপ্টেন, আপনাকে নাম্বার 5-এ ব্যাটিং করতে হবে, আপনার ফর্ম থাকুক আর না থাকুক, আপনি নাম্বার 5-এ ব্যাট করার মতো অবস্থায় আছেন। এটা কি সেরকম গল্প হয়ে গেল নাকি যে ব্যাট আমার, আজকে আমি ব্যাট করে বাড়ি চলে গেলাম? অনেকটা ওরকমই, ব্যাট আমার, আমি ব্যাটিং করবো, তোমার বোলিং মানে তুমিই বোলিং করতে হবে, তোমার ব্যাটিং দিব না। আপনি মেহেদী হাসান মিরাজের ক্যাপ্টেন্সি দেখেন, ওভারঅল বাংলাদেশের শেপ দেখেন। একজন ক্যাপ্টেন যখন পারফর্ম করতে পারে না, ক্যাপ্টেনকে আসলে তো সামনে থেকে নেতৃত্ব দিতে হয়। একটা কথা আছে ক্রিকেটে যে ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। ফ্রন্টে কই গেছেন আপনি ভাই? আপনি তো ব্যাকে, পেছনে, পেছন থেকে তো ধাক্কায় আগাইতে পারবেন না, সামনে থেকে টেনে নিতে হয়। মানে ওভারঅল এই ম্যাচে সাইফ একদম টি-20 সিরিজ থেকে শুরু করে একটা জিনিস, তার ব্যাটিং দেখে ভালো লেগেছে যতক্ষণই তিনি ছিলেন। ভালো লাগাটাকেও না আমি সান্ত্বনার জায়গায় নিতে পারি না। আপনি একটু আফগানিস্তানের ব্যাটিংটা দেখেন, মানে ওদের রহমানুল্লাহ গুরবাজ প্রতিদিনই কিছু না কিছু স্টার্ট পেয়েছে। ইনিংসটা রহমানুল্লাহ গুরবাজ বড় করতে পারে নাই, কিন্তু ইব্রাহিম জাদরানকে দেখেন কন্টিনিউয়াসলি ভালো করেছে। আজকেও 95 রান করেছেন এবং কিরকম কোনো তাড়াহুড়ো নেই। 111 বলে 95 রানের একটা ডিসেন্ট ইনিংস। 44 বলে 42 করেছিলেন রহমানুল্লাহ গুরবাজ। তাদের একটা ওপেনিং পার্টনারশিপ 99 রানের, খুবই ডিসেন্ট। এবং সেখানে তারা খুব বল টলও নষ্ট করে নেয়। 15 ওভার মানে 16 ওভারের মধ্যে 100 করে ফেলেছে, স্ট্রাইক রোটেট করেছে, বাউন্ডারি মেরেছে, বাংলাদেশের অগোছালো বোলিংয়ের ফায়দা নিয়েছে, কোনো কিছুকে তারা বাদ দেয় নাই। তো এই যে তারপরে সেকেন্ড উইকেটটা পড়েছে সম্ভবত 173 রানে, তারপরে একটা ছোট্ট ধস আসলো। সেখান থেকে দেখেন সাইফ ভালো বল করেছে। সাইফ তো শুধু ভালো বল করে নাই, 4 ওভার 6 রানে 3 উইকেট। এবং শেষ সময় আমাদের রেদওয়ান শাওন, তিনি আমাদের তো কার্ডগুলো যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে, তিনি লিখেছেন যে সাইফের ঘূর্ণিতে এলোমেলো আফগান ইনিংস। আমি বললাম এলোমেলো তার বেশিক্ষণ থাকবে না, হয়তো খেলাটাও ঘুরে যাবে, এবং সেটাই হয়েছে। এলোমেলো সাইফের ঘূর্ণিতে যতখানি এলোমেলো, সেই এলোমেলো জিনিসটাকে লাইনে টানার জন্য তাদের একজন মোহাম্মদ নবী আছেন। আমরা একটা কথা বলি না, 40 পেরিয়ে গেছে তার বয়স, 40 পেরিয়ে গেছে তার বয়স। আমার ধারণা উনি আফগান ক্রিকেটার, তো ওনার বয়স কমসে কম 5 বছর চুরি করা আছে। হাসার কিছু নাই, এটা তো সত্য। মানে আপনি যখন শাহিদ আফ্রিদির আত্মজীবনী পড়তে যাবেন, শাহিদ আফ্রিদি নিজেই বলেছেন যে আমার কত বছর লুকানো, সেটা মানে তার নিজের বয়স তিনি রিভিল করেছেন। এবং রাশিদ খানকে নিয়ে ক্রিকেট বিশ্বে একটা কিংবদন্তি হয়ে গেছে। হ্যাঁ, রাশিদ খান তার বয়স নিয়ে। এক্স্যাক্টলি। আপনি নবীর বয়স 40+, আরো 5-6 বছর যোগ করে দেন, বয়সটা অলমোস্ট 45 এর কাছাকাছি। দেখেন 37 বলে 62 রানের একটা ইনিংস খেলেছেন, 4টা 4, 5টা 6। এক পর্যায়ে আফগানিস্তানের সংগ্রহ ছিল 9 উইকেটে 249 মনে হয়। সেখান থেকে তিনি রানটা নিয়ে গেলেন 293-তে। এই হচ্ছে ফিনিশার। আপনি ফিনিশার করি না আমরা, নাম্বার 7, নাম্বার 6 কে ফিনিশ করবে? জাকির আলী অনিক, দ্য চুইংগাম সুপারস্টার। লাস্ট ব্যাটসম্যানকে সাথে নিয়ে তিনি 249 থেকে 293 নিয়ে গেলেন। এক্স্যাক্টলি 249 থেকে একদম আপনি যেটা বলেছেন 293 পর্যন্ত নিয়ে গেছেন। তা আমরা যেটা বলছিলাম যে নাম্বার 7 ফিনিশার, এরা হচ্ছে। এবং এটা তো এমন না যে নবী একটা ম্যাচে করেছেন, আমরা এশিয়া কাপ থেকে দেখছি তিনি এটা করে যাচ্ছেন। তিনি করে যাচ্ছেন, তার স্ট্রাইক রেট 200+, এক একটা ম্যাচে তিনি যেভাবে খেলতে থাকেন, আনবিলিভেবল। তো কোথায় আপনার নবীর মতন এই 45 বছরের নবী, মানে অফিসিয়াল না, আনঅফিসিয়ালি আমি আরো 3-4 বছর যোগ করে দিয়ে বলতেছি যে 45 বছরের নবী যেরকম ক্রিকেটটা খেলে, কোথায় আপনার ইয়াংস্টাররা? আপনি ইন্ডিয়ান ইয়াংস্টারদের দেখেন তো, আপনি সাউথ আফ্রিকান ইয়াংস্টারদের দেখেন তো, তারা কিরকম মানে পাওয়ার ক্রিকেট, সেন্সিবল ক্রিকেট, প্রয়োজনীয় ক্রিকেটটা, স্মার্ট ক্রিকেটটা খেলতে পারেন। আপনি ইংল্যান্ড দলটাকে দেখেন তো কেমন ক্রিকেট। আচ্ছা, আমাদের সমাজেও কি এরকম কিছু দেখতে পাচ্ছেন নাকি? যেহেতু দল খারাপ করছে, যারা আপনি বলছেন ইয়াংস্টার, ইয়াং যারা রয়েছে আমাদের, তাদের কি অবস্থা ক্রিকেটের বাইরে যারা সাধারণ? এই ধরেন আপনি কোথা থেকে এসছেন, এটা খুব ইম্পর্টেন্ট। আপনি ভিন গ্রহ থেকে আসেন নাই তো, আপনি এই দুনিয়া বিলং করেন, তাই না? এনভায়রনমেন্ট তো এটা। আপনি যারা ইয়াংস্টার, ধরেন জেনজি, আপনি জন্মেছেন এমন একটা সময়, আপনি দেখেছিলেন তো সেই জিনিস, ফ্যাসিবাদ, ফ্যাসিজম, একনায়কতন্ত্র, জবরদখল। আপনি শিখবেন কোত্থেকে? শেখার কালচারটা কোথায় ছিল, পরিবেশটা কোথায় ছিল? আপনি ঘুষ না দিলে কাজের উদ্ধার হবে না, আপনার জমি দখল হয়ে যাবে, আপনাকে কোনো কিছু তোষামোদি করতে হবে। এটা তো একটা পুরো জাতির কালচার। এর বাইরে তো কেউ ছিল না। এর বাইরে মানে আপনাকে এক প্রভুকে তুষ্ট করেই কোনো কিছু পেতে হতো। আপনি যোগ্যতা দিয়ে কতজন কি পেয়েছে?
তার চেয়ে মানে যেটা হয়েছে মেধা পাচার হয়ে গেছে, টাকা পাচারের সাথে সাথে এই মেধাও দেশ থেকে চলে গেছে। মেধা চলে গেছে। যারা দেখছে যে না এগুলো করে পারবো না, এগুলো করে হবে না, তারা চলে গেছে দেশের বাইরে। তা আবার দেশে যারা ছিলেন তারাই আবার একটা অন্যরকম ঘটনা ঘটিয়েছে, তারা তো বাইরের কেউ না, এই সমাজেরই তারা অংশ। এই সমাজ থেকেই শিখে এসেছে। মানে একটা গিয়েছে একটা চেয়ে আরেকটা বেশি, মানে আপনার বাঁশের চেয়ে কঞ্চি ধার, ব্যাপারটা ওরকম হয়েছে আর কি ওভারঅল ব্যাপারটা। মাহাদি, যখন খেলা দেখছিলাম, বাংলাদেশের ফুটবল দলের খেলা হচ্ছিল, একই সাথে ক্রিকেট টিমের খেলা হচ্ছিল, আমরা ফুটবলটা দেখেছি তখন, এবং আমি আপনাকে বলছিলাম যে বাংলাদেশ ক্রিকেট টিমের সৌভাগ্য যে বাংলাদেশ ফুটবল টিম টানা ন্যাশনাল টিমের ম্যাচগুলো পড়ে না, যেহেতু ফিফার উইন্ডো খোলা থাকে না। রাইট, এক্স্যাক্টলি, আপনার সাথে আমি সম্পূর্ণ একমত যে যদি বাংলাদেশ ন্যাশনাল ফুটবল টিম এরকম ক্রিকেটের মতো রেগুলার বেসিসে বাইলেটারাল সিরিজ, মানে এশিয়া কাপ, অমুক কাপ, ওয়ার্ল্ড কাপ, টি-20 কাপ, তারপরে হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি, এরকম যদি একটার পর একটা, আমার মনে হয় না যে বাংলাদেশ ক্রিকেট টিমের উপর এতটা ফোকাস তখন থাকতো। বাংলাদেশ ক্রিকেট টিমের উপর থেকে ফোকাস এমনিই সরে, মানে ওটা ভাজা ভাজা হয়ে গেছে। আপনি একটু বাংলাদেশ হংকং ম্যাচ, বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ, আমরা তো মাঠে গিয়েছি, একদম নিজেদের চোখে দেখেছি উন্মাদনা কোন লেভেলে, মানুষ কি পরিমাণে ক্রেজি এক হামজা চৌধুরীকে দেখার জন্য, সমিত সোম, ফাহমিদুল, জায়ান, এবং তাদের ট্রেনিং দেখার জন্য যে পরিমাণ দর্শক স্টেডিয়ামে এসেছেন। এক্স্যাক্টলি, আপনি দেখেন এনসিএল হয়েছে, গোটা মাঠ খালি। এনসিএল এর ফাইনাল হলো সিলেটে, গোটা মাঠ খালি, একটা দর্শক নাই। এনসিএল এ তো মানে লোকাল বড় স্টাররাই খেলেছেন, তাই না? নাই কেন? মানুষের আর ভালো লাগে না, যে বললাম না, আপনি এত বেশি প্রতারণা করেছেন, বিশ্বাস উঠে মানুষের গেছে, আবেগ নিয়ে, মানুষের অনুভূতি নিয়ে, মানুষের ভালোবাসার দাম দেন নাই আপনি, 2 পয়সা দিয়ে দাম দেন নাই, গুনেন নাই। কত আর আপনাকে একপাক্ষিক ভালোবাসা দিয়ে যাবে মানুষ, কত দিবে? আর আপনি তো এমন না যে আপনিও ওই ক্রিকেটাররা তো এই সমাজের বাইরের কেউ না, এই সমাজের অনেকের চেয়ে তারা প্রিভিলেজ, তারা অনেক বেশি ইনকাম করেন, তারা অনেক বেশি কি বলে এটা লাইমলাইটে থাকেন, তারা অনেক বেশি ফোকাসড, তাদেরকে নিয়ে তাদের বিজ্ঞাপন আছে, তাদের স্যালারি আছে, তারা নানান তাদের আয় ইনকাম, রুটি রোজগারও তো অনেকের চেয়ে অনেক বেশি। তো এটাতেই সমাজ দিচ্ছে আপনাকে। একটা জাতির এই ক্রিকেটের প্রতি ভালোবাসা নিবেদন তো আপনাদেরকে স্টার বানিয়েছে। আপনি ইউএসএতে ক্রিকেট খেললে আপনি যত বড় ক্রিকেটার, আপনার বেইল আছে কোনো? একই কথা তো হামজার ক্ষেত্রেও বলতে পারি, যে হামজা ধরেন যে ইংল্যান্ড টিমে হয়তো তিনি সুযোগ পেতেন না, তিনি সেটা বুঝে গেছেন ন্যাশনাল টিমে তিনি ওখানে সুযোগ পাবেন না, সেজন্য বাংলাদেশে চলে এসেছেন। এখন বাংলাদেশের ফ্যানরা তাকে মাথায় তুলে রাখছে। এত বড় স্টার বাংলাদেশের ফুটবল পার্সপেক্টিভে লেস্টার সিটিতে খেলেছে, লেস্টার সিটি ক্যাপ্টেন, লেস্টার সিটি মানে ইপিএল চ্যাম্পিয়নও হয়েছে একবার, আমি যদি ভুল না করে থাকি 2013-14 দিকে মেবি। আর হচ্ছে আপনার এই দলটা ইংলিশ প্রিমিয়ার লিগে খেলে, এখন ডিমোশনে আছে, ইংলিশ প্রিমিয়ার লিগে 1-2 বছর আগেও খেলেছে। তো এত বড় একটা স্টার বাংলাদেশে যখন আসবে, ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার, হইচই পড়ে যাবে না? সেই হইচইটাই পড়েছে, এটা তো দোষের কিছু নাই, বরং উনি ডিজার্ভ করেন এই হইচই। ওনার মতন এত বড় সেলিব্রিটি বাংলাদেশের ক্রিকেটাররা না তো। ইংলিশ ফুটবল বা মানে ওয়ার্ল্ড ওয়াইড ফুটবলের যে হাইপ, সেখানে ক্রিকেট শিশু বাচ্চার চেয়েও শিশু, মানে নবজাতক মাত্র। ক্রিকেটের হাইপ তো মানে ফুটবলের তুলনায় নবজাতকের মতন। কোনো সময় ফুটবল থেকে আপনি ক্রিকেটের দিকে তাকালে ক্রিকেটকে নাও দেখা যেতে পারে, মনে হচ্ছে একদম সারফেসে মিশে আছে। তো হামজা তো অনেক 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 বড় স্টার না, সো উনি ডিজার্ভ করেন। ওনার বাংলাদেশ ন্যাশনাল ফুটবল টিম, ওনার ইনক্লুশনটা বাংলাদেশ ফুটবলের বদলে যাওয়ার দিনটাকে নিয়ে এসছে। এই হামজা আইকন, আপনি দেখবেন যে আইকন লাগে। বাংলাদেশ ক্রিকেটারের অধপতনের কারণ কি বলেন? নো আইকন, কোনো আইকন নাই। আপনাকে দেখে কেউ পছন্দ করছে না, আপনার খেলা দেখে, আপনার পার্সোনালিটি, আপনার পারফরমেন্স, কোনো কিছুই আইকন হওয়ার জায়গায় নাই। মানুষ তো এগুলাকে ফলো করে একটা, এবং স্পন্সররাও ধীরে ধীরে সরে যাচ্ছে ক্রিকেট থেকে। কেন যাবে না? কেন স্পন্সররা ধীরে ধীরে সরে যাবে না? স্পন্সরদের মানে তারা তো টাকাটা ব্যবসায়ের উদ্দেশ্যে লগ্নি করে, তারা তো আর এটা তো সোশ্যাল কর্পোরেট রেসপন্সিবিলিটির জায়গা না। তো বিজনেসম্যানরা সেখানেই লগ্নি করবে যেখান থেকে তার ফিডব্যাক আসবে। তো যেখানে মানুষের আবেগ চলে যায়, যেই জায়গা থেকে মানুষের মন উঠে যায়, আত্মা উঠে যায়, সেখান থেকে বিজনেস হওয়ার সুযোগ নাই। এবং আজকে যখন বাংলাদেশের টার্গেট 294, সে তখন নাইম শেখের কথা তো বলেছিলেন, এরপর শান্তর কথা বলছি, 16 বলে তিনি মাত্র 3টা রান, এবং উনি যেই বলে আউট হয়েছেন, উনি এই যে বিলাল যে ছেলেটা আফগানিস্তানের পেস বোলার, ডান হাতে বল করেন, ওকে একদম লিটারালি প্যাট কামিন্স বানিয়ে দিয়েছেন আজকে। যেই বলটা একটা মানে একটা
মিডিওকার লেংথ বল আর কি, এটা খুবই নর্মাল একটা ডেলিভারি, টেনে নিয়ে আপনি বোল্ড আউট হয়েছেন। সেকেন্ড ওডিআইতে আপনি মানে অর্বাচীনের মতো একটা ফালতু রান আউট হয়েছে। যখন আপনার টার্গেট 294, আপনি 16 বলে 3 রান করে আউট হয়ে গেলেন। 16 বলে 3 রান করে আমি বাদ দিচ্ছি আপনার এই আলোচনা, যেখানে 200 রানে ম্যাচ হেরেছে বাংলাদেশ। এমন হতো আপনি 50 স্ট্রাইক রেটে 50 রানও করেছেন। আপনি যেভাবে আউট হচ্ছেন, আপনার আউট হওয়ার যে ধরন, সেই ধরন বলে অনেক দিন আপনি ক্রিকেট খেলেন না, অনেক দিন ক্রিকেটের সাথে আপনার সম্পর্ক নেই, আপনি অন্য কোনো জায়গায় কনসেন্ট্রেশন দিয়ে আছেন, মনোযোগ অন্য নেই, কোনো জায়গায় মাথা দিয়ে আছেন, ভাই আপনি খেলায় নাই কোনো ভাই। এটা কি এমন হতে পারে যে আমি আউট হয়ে গেলাম তাতে কি হলো? না, ব্যাপারটা ওরকম না। ব্যাপারটা হচ্ছে আমি খেলাটা বুঝতেছি না, আমার কোনো ক্লু নাই, আমি ক্লুলেস, আমি অ্যাবসলিউটলি ক্লুলেস, আমি এই খেলাটার মধ্যেই নাই, আমি এই দুনিয়ার মধ্যেই নাই। মানে কোথায় আছে তাহলে সে? এটা তাকে জিজ্ঞেস করতে হবে, আপনি আছেন কই ভাই? আপনি যেমনি আউট হচ্ছেন, আপনি যেমনি ওই দিন রান আউটটা হলেন, ওইখানে আপনার রান ছিল না। একই তো আজকে শামীম পাটোয়ারিকেও দেখলাম। পাটোয়ারি নিলে ধরেন ইয়েস নো একটা ব্যাপার ছিল, পাটোয়ারি যে রান আউট হয়েছে ইয়েস নো একটা ব্যাপার ছিল, ডাইভ দিতে পারতেন, যেটা আমরা সব সময় দেখি তিনি করেন, কিন্তু আজকের ম্যাচে করেননি। হয়তো তিনি শরীর কাজ করে না, তার মন খুব খারাপ ছিল। হ্যাঁ, আজকে আমার মন ভালো নেই টাইপের ব্যাপার গেছে, সবাই আউট হয়ে যাচ্ছে, চিন্তা করতে সবাই আউট হয়ে যাচ্ছে, আর কি বাদ দেই। আজকে সুযোগ পেয়েছেন, আগের 2 ম্যাচে সুযোগ দেওয়া হয় নাই, অথচ লোয়ার অর্ডারের সব ডানহাতি। আজকে শামীম পাটোয়ারিকে নামানো হলো, আমার কাছে মনে হয়েছিল যে একটা গুড ইনক্লুশন। পাটোয়ারি ভালো খেলছিলেন, শ্রীলঙ্কাতে আমরা দেখেছি টি20 সিরিজে পাটোয়ারি ভালো পারফর্ম করেছেন। পাটোয়ারি খেলারই সুযোগ পেলেন না, পাটোয়ারি হয়ে গেলেন রান আউট। পাটোয়ারিকে আপনি নামালেন, পাটোয়ারি ফিরে আসলেন, কোনো মানে তার কাছ থেকে কোনো আউটপুট নাই, হয়েছেন কি রান আউট। ক্রাইম দরকার নাই ভাই, দাঁড়ায় থাকেন, আপনি তো দেখাই যাচ্ছে রান করতে পারছেন একজনে। আমি প্রত্যেকের দেখবো, আমি ধরেন সাইফ একমাত্র 54 বলে 43, 24 বলে 7 করেছেন মোহাম্মদ নাইম শেখ, দুর্দান্ত ওপেনার। আচ্ছা, নাইম শেখকে এই দলে নেয়াটা, এটা কি এমন যে তিনি স্কোয়াডে আছেন, কোনো ম্যাচ খেলেননি, তাই আজকে সুযোগ দিয়ে দিলাম? হ্যাঁ, সান্ত্বনা পুরস্কার আছেন, যেমন খুশি তেমন সাজো সান্ত্বনা পুরস্কার। স্কুলের স্পোর্টস অ্যানুয়ালে আপনার অ্যানুয়াল স্পোর্টস আমরা করেছি না, খেলতে পারি না, তখন আমরা যেমন খুশি তেমন শুধু একটা প্রাইজ তো বাসায় আসলো, এটা হলো যেমন নাইমের জন্য। আপনি যে ছেলেটাকে রেগুলার বেসিসে ওপেন করান, যাকে আপনি ওপেনার হিসেবে সেট করছেন, তানজিদ হাসান তামিম, তাকে বাদ দিয়ে নাইম শেখের কোন পারফরম্যান্সের বিবেচনায় তাকে বাদ দিয়ে আপনি দলে নিয়ে আসলেন বলেন তো? মানে ওইটা হচ্ছে যে আমার স্কোয়াডে আছে, আমি তাকে দেখিনি, তাকে আজকে নামিয়ে দিলাম, তাকে তো পরে ইনক্লুড করলো। হ্যাঁ, তো আপনি কোন বিবেচনায় তাকে নিলেন? আচ্ছা, যাকে খেলাচ্ছিলেন তাকেই খেলান। আপনি জানেন নাইম শেখ ক্লিক করে না, আগেও করে নাই, তাকে সুযোগ দিয়েছেন আপনি, শ্রীলঙ্কাতেও দিয়েছেন। পারভেজ ইমনও তো হতে পারতো নাকি? না দিলে পারভেজ ইমন দেন না ভাই, পারভেজ ইমন তো রাখেনই নেই ওয়ানডে স্কোয়াডে, টি20 পরে তো তাকে পাঠাই দিচ্ছেন, তাকে রাখেন নাই তো, রাখছেন। পারভেজ ইমন তো শুধু একটা বাড়ি দিতে পারে ভাই, অ্যাটলিস্ট। কোথায় সে গেল এটা? এবার আসেন নাজমুল হোসেন শান্ত। একটা সময় ওনার নাম ছিল, মানে একটা নাম হয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়াতে, লর্ড শান্ত। এই লর্ড নামটা উনি আবার পারফরমেন্স দিয়ে আবার ফিরিয়ে আনছে। উনি লর্ড নামটাকে মোটামুটি ওনার পারফরমেন্স দিয়ে ঢেকে দিয়েছিলেন, এখন আবার ঢেকে দেওয়া মানে বালু পড়েছিল, বালু সরিয়ে দিচ্ছে, বালু এখন স্রোতে মানে বাজে খেলার স্রোতে সে বালু সরে গিয়ে আবার লর্ডটা কিন্তু তার পিঠ জায়গা দিয়ে উঠছে। এই লর্ড আস্তে 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 না বড় হয়ে যায়। আমি তাকে নিয়ে আমি সন্দিহান। মেহেদী হাসান মিরাজ, দ্য ক্যাপ্টেন, ফ্যান্টাস্টিক। 9 বলে 6 রান করেছেন, আউটস্ট্যান্ডিং। বোলিংটা কেমন করেছেন? বোলিংটা আরো দারুণ, আরো দুর্দান্ত। কিন্তু 9 বলে 6 রান করেছেন, তার আউটের ধরনটা একটু যদি দেখতেন, মানে তিনিও তো আউট হয়েছেন বিলাল সামির বলে। এক্স্যাক্টলি, এত ভালো বল। আল্লাহ, আমি মেহেদী হাসান মিরাজে চলে গেলাম, আমি আসল জায়গায় আসেন তাওহিদ হৃদয় আসলেন। রাশিদ খান মাত্র বলটা নিয়েছেন, একটা গুগলি দিলেন প্রথম বলে, না কোথায় ব্যাট কোথায় পা কোন জায়গায় বল কোনো কিছু আন্দাজই করতে পারলেন না, একদম ক্লিন বোল্ড। রাশিদ খান বাংলাদেশি ব্যাটারদেরকে এই ওয়ানডে সিরিজে, কত 3 ম্যাচের ওয়ানডে সিরিজে মানে এই মুহূর্তে তার মানে 11 উইকেট নিয়েছেন। মানে আজকেও 12 রান দিয়ে 3 উইকেট, বাংলাদেশি ব্যাটাররা চোখেই দেখলো না বল। রাশিদ গুগলি মারে, 6 বলের মধ্যে 4টা গুগলি মারে। ভাই তুই তো জানোসই সে গুগলিই মারতেছে, গুগলি রিড করার। তাওহিদ হৃদয় তো এই আগের ম্যাচও ঠিক একইভাবে আউট হয়েছিল। এক্স্যাক্টলি মানে কোনো ক্লু নাই। সাইফকেও রাশিদ আউট করেছেন, বোল্ড করেছেন, সেম গেট ওপেন হয়ে গেছে একদম। সো সাইফের সমালোচনাটা একটু মানে কম করতে হচ্ছে। আসলে সমালোচনা করবো কেন? যে 30 সেকেন্ডের নীরবতা পালন করেছি না, আমাদের উচিত ছিল কথা না বলে ওই নীরবতার পরে এখান থেকে আস্তে করে চলে যাও। প্রতিদিন তো কথা বলছি, এনার্জি নষ্ট হয় না? মানে এত সমালোচনা করে নিজের ভেতরে তো কম নেগেটিভিটি নিচ্ছি না,
নেগেটিভ এনার্জি, প্রচুর নেগেটিভ এনার্জি আমার ভেতরে তো যাচ্ছে, আপনার ভেতরে যাচ্ছে। এই যে আমাদের এত রাতের বেলায় যারা আমাদের কাজ করছে যারা, হ্যাঁ যারা টেকনিক্যাল এন্ডে কাজ করছে তাদের নেগেটিভিটি হচ্ছে না? আমাদের সনি বসে আছে দুজনের জন্য, ওর কষ্ট হচ্ছে না? আশিক বসে আছে, ওর কষ্ট হচ্ছে না? কি ফাও এইসব নিয়ে শেষ করেন। এই নিয়ে ফুটবল নিয়ে আলোচনা করলে মনে হয় ভালো হতো। ফুটবল নিয়ে আলোচনা করেছেন না আপনারা? করেছেন তো? আজকে আলোচনা শেষ করেন। এই বাংলাদেশ দল নিয়ে আলোচনা করার মতন অবস্থায়ও তারা নাই। আলোচনা করার জন্য তো একটা অবস্থা লাগে। আমরা তো এখানে দাঁড়ায় আলোচনা সমালোচনা করব। আলোচনা সমালোচনা করার মতন অবস্থায় আসতে হবে না থাকলে আলোচনাটা করবেন কি? আচ্ছা, শেষ প্রশ্ন আপনার কাছে, আপনি চলে যাবেন, শেষ প্রশ্ন করছে আপনাকে। ওয়েস্ট ইন্ডিজের সাথে সিরিজ শুরু হচ্ছে, ভাই শুরু হচ্ছে 3 ম্যাচের ওডিআই সিরিজ, এবং বাংলাদেশকে ওই সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করলে পরে বাংলাদেশ ওডিআই র্যাঙ্কিং এ 9-এ উঠে আসবে। আচ্ছা, সেটা কি আসলে সম্ভব নাকি? যে এখন যেভাবে ক্রিকেট খেলছে, নাকি মিরপুরে ধান ক্ষেতের উইকেট বানিয়ে কোনো ফায়দা নেওয়া হবে? ধান ক্ষেতের উইকেটই তো খেলছেন, মানে আপনার কি মনে হয় আবুধাবির উইকেট খুব একদম দুর্দান্ত? তারপরে তো 290 প্লাস 293 রান আফগানিস্তান করেছে, বিকজ নাবি আউটস্ট্যান্ডিং। নাবি ওয়াজ অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট। 37 বলে 62, মানে আউটস্ট্যান্ডিং। তো আপনি ওইরকম উইকেটে খেলে এসছেন, আফগানিস্তান আপনাকে পাত্তাও দিল না, গুনলো না তুই কে, একটা ম্যাচেও ফাইট হয়নি। মানে একটা ওই যে আব্দুল্লাহ শব্দটা চলে এসছে আমার, তুই কে করে দিয়েছে। সো আপনি ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে আসতে পারেন, ডেকে নিয়ে আসছে। হ্যাঁ, আপনার যখন খারাপ সময় যাবে আপনি জিম্বাবুয়েকে ডাক দেন, জিম্বাবুয়ের সাথে এখন আর দাঁড়াইতে পারবেন বলে মনে হয় না। আর ওয়েস্ট ইন্ডিজ আসতেছে, ওয়েস্ট ইন্ডিজ নানান কারণে তাদের পারফরমেন্সে অনেক আপস অ্যান্ড ডাউনস থাকে, কিন্তু ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স আছে এই দলে। একজন প্লেয়ার একদিন খেলে দিলে আপনি শেষ, আপনার মানে 7 দিনের কাজ শেষ করে দিবে। সো তাদের ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স পারফর্মার আছে, যদি তারা ক্লিক করে যায় একদমই সহজ হবে না। দে হ্যাভ আ ভেরি গুড পেস অ্যাটাক, দে হ্যাভ আ ফর্মিডেবল ব্যাটিং অ্যাটাক, কোয়ালিটি স্পিনার্স একটা দুটো আছে। সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় বাংলাদেশ এই মুহূর্তে যেই মানসিক অবস্থায় আছে, লিটন দলে ফিরলে আমি বলবো যে একটু হয়তো বা চাঙ্গা লাগতে পারে। একটা প্লেয়ারের ইনক্লুশন মেবি বাংলাদেশ দলকে দেবে, কিন্তু নাইম শেখ, নাজমুল শান্ত এই মুহূর্তে যেহেতু, মেহেদী হাসান মিরাজ, মানে ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক পারফরমেন্স এবং ক্যাপ্টেন্সি, এইসব দিয়ে আপনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করবেন, মানে ধবল ধোলাই চুনকাম যেটাই বলেন না কেন করবেন। এত বড় আশা আমি এই মুহূর্তে রাখি না, এই মুহূর্তে রাখতেও চাই না। সো আমাকে মানে কয়টা বাজে এখন? রাত বাজে 1:30। বিদায় দেন, অনেক কথা বলে ফেলেছি অপ্রয়োজনে। আপনাকে ধন্যবাদ, আপনি যেতে পারেন। 3 ম্যাচের ওডিআই সিরিজে আফগানিস্তানের কাছে হোয়াইট ওয়াশ হলো বাংলাদেশ, এবং বাংলাদেশের সরাসরি ওডিআই বিশ্বকাপে কোয়ালিফাই করাটা এখন ধীরে ধীরে কঠিন থেকে আরো কঠিনতর হয়ে উঠছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে যদি ওয়েস্ট ইন্ডিজকে বাংলাদেশ হোয়াইট ওয়াশ করতে পারে, তবে র্যাঙ্কিংয়ের 9-এ উঠে আসবে। আসলেও কি সেটা সম্ভব হবে? রহমান পেয়ার, স্টার নিউজ।